হ্যালো 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 এভরিওয়ান। কালকে 9 তারিখ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। কালকে জানি না কি হবে। তার আগে আমরা টুক করে দেখে নেব আমাদের T20 ওয়ার্ল্ড কাপ স্পেশাল শোতে ওয়ার্ল্ড কাপ অফ আপসেটস। কি বলো, কি রকম লাগছে? অলরেডি আমরা তিনখানা আপসেট দেখে নিয়েছি, আর আজকে প্রায় 4 নম্বর আপসেট হতেই যাচ্ছিল। সাউথ আফ্রিকার অবস্থা খুব খারাপ ছিল আজকে। কিলার মিলার না থাকলে প্রায় শেষ। সত্যিকারে একজন ক্রিকেট ফ্যান হিসাবে এর চেয়ে বড় পাওয়ার হয় না। ক্রিকেট এরকমই হওয়া উচিত যে যে কেউ যে কোনো টিমকে হারিয়ে দেয়, তবেই না কম্পিটিশনটা বাড়ে। এইভাবে চাইবো আপসেট হতে থাকুক, শুধু ইন্ডিয়ার সঙ্গে ছাড়া, আর সবার সঙ্গে আপসেট হোক। ইন্ডিয়া ছাড়া সবাই আপসেট হোক নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। পাকিস্তানকে বারবার আপসেট করুক সবাই, বাংলাদেশকেও করুক। কেমন খেলো ইউএসএ? হ্যাঁ, ইউএসএ ম্যাচটা দুর্দান্ত, মানে সত্যি প্রত্যেকটা বল ফলো করছিলাম আমি, এত সুন্দর টেনে নিয়ে যাচ্ছিল ওদের ক্যাপ্টেন। জানি না হঠাৎ করে কি মাথা খারাপ হলো, স্টেপ আউট করে মারতে গেল, ওই সময় কোনো দরকার ছিল না। বাট দুর্দান্ত খেললো, দুর্দান্ত ইনিংস ক্যাপ্টেনের থেকেও। এবং জোন্স তো কিছু বলতেই লাগবে না, যা যেরকম খেলছিল। নীতিশ কুমার আবার কিং মেকার, মানে কিং ডেস্ট্রয়ার হতে হতে কিং মেকার হয়ে গেল। তো ওইটা ওইটা ভুল ছিল সম্পূর্ণ বাবর আজম আর হারিস রফের। আমি তো বুঝতে পারছি না, যখন তুমি ইয়র্কার ট্রাই করছো বা ফুল টস মারার চেষ্টা করছো, ওই মিড উইকেটে প্লেয়ারটাকে উপরে তুলে এনে কি দরকার ছিল ওখানে ওকে উপরে একদম। তোলার? বাজে ক্যাপ্টেন্সি। মানে আমরা সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে বুঝতে পারছি যে ওইটা একদম ফালতু ক্যাপ্টেন্সি। যখন ওইখানে ফিল্ডার রেখেছো, তুমি বাউন্সার ট্রাই করতে পারতে। জঘন্য, মানে নো ডাউট, বাবরের। এটাতে আমি অপূর্বর সঙ্গে একদম এগ্রি যে বাবর আজমের ক্যাপ্টেন্সি খুবই খারাপ। এক বলে 5 রান টুইন, সেখানে তোমার মিড অন মিড অফ দুটোই ওপরে, আর তুমি একটা ইয়র্ক ট্রাই করছো। এনি হাউ ইয়র্ক যদি হ্যাঁ মিস হয়, সেটাই। বল 4 হবেই। তো এটা একদম টোটালি ক্যাপ্টেন্স ফ্লজ আমি বলতে পারি। তাছাড়া পাকিস্তানের ফিল্ডিং নিয়ে আর বলার কিছু নেই। মানে ইউএসএ তো ডেফিনেটলি খুব ভালো খেলেছে, তার উপরে আমাদের বলতেই হয় পাকিস্তান খুব খারাপ খেলেছে। না হলে এসব ম্যাচ কেউ হারে না ডেফিনেটলি। আর হয়তো ইউএস এর একটা বদলা নেওয়ার ছিল, তো সেই বদলা নিল অনেকদিন পরেই, প্রায় 20 বছর পর। তো যেটাই হোক, ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিল, এটাই হয়তো এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় আপসেট। যদি আমরা দেখি এই মুমেন্টে দাঁড়িয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে যদি আমরা বলি, দুটো টিমই হয়তো সামহাউ একই লেভেলে। সেই শ্রীলঙ্কা আর হুম। নেই, যেটা আমাদের 2011-15 পর পর ওয়ার্ল্ড কাপ ফাইনাল তারা খেলে যেত। এখন সেই শ্রীলঙ্কা টিম আর নেই। তো ঠিক। শ্রীলঙ্কা একদম। বাংলাদেশের লেভেল এখন হয়তো সমান সমান। তো সেদিক থেকে বাংলাদেশ জিতেছে, দেখতে গেলে একটা আপসেট। বাট স্টিল ঠিক আছে। আর আফগানিস্তান তো আমি ডেফিনেটলি বলবো এই মোমেন্টে টপ 4 টিম ইন দ্য ওয়ার্ল্ড ইন T20s অ্যাসপেক্টে। ইভেন আমি দু তিনজনকে দেখলাম ও প্রেডিক্ট করতে। ইভেন ফিল সল্ট, যদি দেখো KKR এর পেজটা, ফিল সল্টও প্রেডিক্ট করেছে 4টে টিম যারা আমিও কোয়ালিফাই আমিও করবে, প্রেডিক্ট আফগানিস্তানকে করেছিলাম। রেখেছে। তো আমিও প্রেডিক্ট হ্যাঁ, আমি করেছিলাম আমরা নিউজিল্যান্ডকে আমরা না কিন্তু দিয়ে। প্রেডিক্ট করেছিলাম যে নিউজিল্যান্ড না আফগানিস্তান গিয়ে উঠবে। আফগানিস্তান যাবে। তো আফগানিস্তানের জেতাটাতে আমিও অতটা হয়তো সারপ্রাইজ না। বাট নিউজিল্যান্ড ডেফিনেটলি খুব স্ট্রং টিম, ওরা আবার কামব্যাক করবে, আবার কামব্যাক করবে, আশা করা সেদিকে যায়। কোনো সন্দেহ নেই। বাট ইউএস এর জিনিসটা খুব ভালো হয়েছে। এই যে ছোটখাটো টিমগুলো এসে আপসেট করছে, এটা মানে অ্যাজ এ ক্রিকেট ফ্যান এর থেকে বড় টুর্নামেন্টটাকে পাওনা সত্যি। টুর্নামেন্টটাকে পুরো একদম এক্সাইটিং করে দিচ্ছে না। জ্বলিয়ে দিচ্ছে কালকের ম্যাচটা একদম। শুধু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নেই, এখন নকআউট ম্যাচ পাকিস্তানের জন্য একদম। একদম হুম। একদম। খুব লো স্কোরিং ম্যাচ হচ্ছে বটে। অনেকে মনে করছেন যে 4-6 হচ্ছে না, এটা কি রকমের T20। বাট আমার তো খুব ভালো লাগছে। ইভেন আজকে যে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এর ম্যাচটা হলো, 104 রানের টার্গেট ছিল। যদি আর কোনো মতে আর 10-12 রানও হয়ে যেত, হয়তো আজকে সাউথ আফ্রিকা হারতেও পারতো। লো কেননা স্কোরিং ম্যাচ হলে আমরা যদি আপসেটের চান্সটাও শ্রীলঙ্কা, বেড়ে যায়। অবশ্যই আমরা যদি শ্রীলঙ্কা আর বাংলাদেশের ম্যাচও দেখি, সেখানেও কিন্তু বাংলাদেশের 8খানা উইকেট পড়ে গেছিল, ঠিক আছে। আর সেখানে আজকেও সাউথ আফ্রিকার আমি আমি বলতে অনেকগুলো চাই উইকেটই পড়ে গেল বাংলাদেশ আর ওদের চেস শ্রীলঙ্কার করতে গিয়ে, ম্যাচটাকে কিন্তু আপসেট, কিন্তু কিছু করার নেই, কিন্তু মানে শ্রীলঙ্কাও না, এত ওটা বাজে ঠিক খেলছে। ওটা ঠিক আপসেট না, ওটা ঠিক আপসেট না। শ্রীলঙ্কার যদি তোমরা দেখো, যেমন শ্রীলঙ্কাকে হঠাৎ এই এশিয়া বাংলাদেশ কাপের, বাংলাদেশ ইউএস এর কাছে হেরেছে, সে শ্রীলঙ্কার কাছে জিতে যাচ্ছে। সেটাই না সেটাই সেটাই। শ্রীলঙ্কা যদি তোমরা দেখো, যে শ্রীলঙ্কা কিছুদিন আগে এশিয়া কাপ যখন জিতেছিল, সবাই বলছিল শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু ওটা ফ্লুক ছিল, পিওরলি ফ্লুক ছিল। কিন্তু আমরা সবাই বোলিং জানি বোলিং তো শ্রীলঙ্কার এখন যথেষ্ট ভালো, শ্রীলঙ্কার ব্যাটিং বোলিং দুটোই যথেষ্ট এখন ভালো, যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। আমি আমি স্টিল শ্রীলঙ্কার বোলিংকে ভালো সৈকতদা, অতটা মনে ফাইট করে করি লাভ না। নেই, দাসবাবু বাংলাদেশকে তার পেছনে একটা ফেলবে না। বা- না না, আমি বাংলাদেশ শ্রীলঙ্কার, বাংলাদেশের সাপোর্ট করা ছাড়বে না নাকি? ছাড়বে না। আমি বাংলাদেশকে সাপোর্ট কোনো মতেই করছি না, বরঞ্চ বাংলাদেশও খারাপ বলছি। বাংলাদেশও এমন কিছু হাতি ঘোড়া টিম নয়, ঘোড়া কি ঘোড়া ডিমও নয়।
আমি শুধু ওই তো এইটুকুনি তোমার দাদা বলবো। আছে না, কিন্তু কি যেন নাম, কিন্তু লণ্ঠন দাস। কিন্তু কিন্তু শ্রীলঙ্কার একটা কথাই বলবো যে লিটন শ্রীলঙ্কা দাস। খুবই খুবই বাজে টিম, যেখান থেকে কিনা শ্রীলঙ্কার এত হিস্ট্রি আছে। তবে এত কিছু ম্যাচ আমরা দেখছি, সবাই এক কথা বলছে যে পিচ খুব কঠিন, এক্সেট্রা এক্সেট্রা, সেটা বাংলাদেশ হোক, বাংলাদেশের জন্য হোক, আয়ারল্যান্ড হোক, সাউথ আফ্রিকা, কি XYZ যে কোনো টিমের নামই নেওয়া হোক। কিন্তু এটা কিন্তু আমাদেরকে আবার এটাই প্রমাণ করে দেয় যে এখনকার ব্যাটসম্যানরা কতটা লেস অ্যাডাপ্ট করতে পারে। আমি বলছি না যে এই সমস্ত পিচে তুমি 250 কেন করতে পারছো না, কি 200 কেন করতে পারছো না একটা T20 ম্যাচ, আমি সেটা একদমই আমাদের বলছি না। আমাদের কিন্তু ফ্যানদের কি সেই ধৈর্যটা আছে? প্লেয়ারদেরকে আমরা দোষ হ্যাঁ, দিচ্ছি, সেটাই। এদিকে বিরাট কোহলি ক্রিটিসাইজ সেটাই হচ্ছে সেটাই 140 স্ট্রাইক ম্যাক্সিমাম রেটের ফ্যানরা জন্য, আমি তাহলে আমাদের ফ্যান আর বিশেষজ্ঞদের সেই ধৈর্যটা আছে না নাকি? না 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 না, সে কথা তুমি আবার অন্যদিকে চলে যাচ্ছ। তখন যখন ক্রিটিসাইজ করা হচ্ছিল তখন পিচ আলাদা ছিল, এই পিচে তো অ্যাটলিস্ট IPL খেলা হয়নি। কিন্তু হ্যাঁ, এটা আমি ঠিক, বিরাট কোহলিকে যারা বোকার মতো ক্রিটিসাইজ করে তারা নিজেরা তো মানে তারা যাদের ফ্যান, সে আমরা ভালো করে জানি, সে স্যামসাং হোক কি অন্যান্য প্লেয়াররাই হোক, তারা নিজেরা কোনো পারফর্ম করতে পারে না। কিন্তু 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 বলতে আমি মানে আবার আমি ওই কথাতেই ফিরে যাই যে এখনকার ব্যাটসম্যান, নট জাস্ট ইন্ডিয়া ছেড়ে দিয়ে অন্যান্য দেশও যদি আমরা দেখি, তারাও কিন্তু খুব একটা ওভারঅল যে ব্যাটিং এর স্ট্যান্ডার্ড যথেষ্ট পড়ে গেছে, বোলিং এর অবশ্যই স্ট্যান্ডার্ডও পড়ে গেছে। পড়েছে, ব্যাটিং এর স্ট্যান্ডার্ডও পড়েছে। আমি যাই হোক, আমি এটা আজকে কন্ট্রোভার্সিয়াল কট স্টেটমেন্ট, মেবি বিহাইন্ড, এটা নিয়ে আমরা না ডিটেইলে আরেকটু আমি আলোচনা আরেকটু করবো বলতে পরে। চাই, আমি আরেকটু জাস্ট বলতে চাই যে আমি আজকে কট বিহাইন্ডে বলো, আজহারউদ্দিনের কিছু কথা শুনছিলাম, যে আজহারউদ্দিন নিজেই দাসবাবুকে একটু বলছে বলতে যে দিতেই হবে। আজহারউদ্দিন নিজেই বলছে যে এখনকার যে ব্যাট, অনলি জাস্ট ব্যাটের কোয়ালিটি, ওই ব্যাটের কোয়ালিটি যদি তাদের সময় থাকতো, তাদের সবার হয়তো রানের সাথে আরো 5,000 রান এক্সট্রা থাকতো। তুলতে পারতো আজাউদ্দিন? ওইগুলো না, সেটাও আজহারউদ্দিন বলেছে যে আমি আবার ওই ভারী ব্যাটে খেলতে পারতাম না, কারণ তাহলে? আমি আমার ফ্লিক করতে অসুবিধা। না, উনি অন্যান্য ব্যাটসম্যানদের কথা বলছেন, হয়তো বাকি সবার 5,000 আরো রান সচিন এক্সট্রা থাকে। সচিন ছাড়া আজকালকার ব্যাটের মতো ওয়েট কোনো ব্যাটসম্যান নিয়ে খেলতোই না। এখন আর রান নিয়ে কোনো কিছু তুলনা করে লাভ নেই। গোবর আজম যেখানে T20-তে অবশ্যই। টপ মোস্ট রান স্কোরার হয়, সেখানে রান নিয়ে কোনো কথা বলে লাভ নেই। আমাদের পডকাস্ট কিন্তু পাকিস্তানে ব্যান হয়ে যেতে পারে এরকম ভাবে বললে ভাই। তাতে হোক না, ওরা নিজেরাই গালি মারছে, ওদের ফ্যানরাই নিজেরা রিকোয়েস্ট করছে, ইন্ডিয়া প্লিজ আমাদেরকে হারাও, একতরফা হারাও, যাতে করে অ্যাটলিস্ট নেক্সট 4 বছরে এদেরকে না তবে দেখতে আমি হয়। আমার প্রেডিকশন কিন্তু কালকে পাকিস্তান জিতবে। এটা তো পাকিস্তান মেনে নেওয়া জিতবে যাবে না। এরকম তুমি প্রেডিক্ট আমার করতে পারো না, মানে পাকিস্তান টিম আমার হয়তো মনে ইউএস এর কাছে হয় হেরে আসছে, বাট কাল তো ডেফিনেটলি খুব ফাইট হতেই যাচ্ছে, আমার এটা নিয়ে মনে হয় আমারও খুব কোনো ডাউট নেই। পাকিস্তান সত্যিকারের মানে বাঘ, যদিও বাংলাদেশ নিয়ে নেয় হ্যাঁ, কপিরাইট, কিন্তু পাকিস্তান অ্যাকচুয়ালি খোঁচা খাওয়া বাঘ। মানে যেদিন খোঁচা খায় তখন পাকিস্তান কিন্তু পাকিস্তানের মতো T20 ওয়ার্ল্ড কাপ ডেঞ্জারাস কোনো দুবার টিম হয় জিতেছে। না। অ্যাবসলিউটলি, মানে না, তবে টি20-র জন্য ওদের প্লেয়ার্সরাও অনেকটা মানে অ্যাকাস্টম না, মানে ফাস্ট পেস, ওদের 4 ওভারের বেশি বল করতে হচ্ছে না, ওদের একদম আছেটা কি, ওদের ওরা ফুল ও- পারফরমেন্স দিয়ে বোলিং করতে পারবে, মানে শোয়েব আখতার যেমন টি20 আইডিয়াল বোলার হতে পারতো সেই ধরনের আর কি। এবার পারফর্ম ওদের করতে টিকে পারছে না থাকতে হলে সেটা এটা আলাদা ব্যাপার। খেলতেই হবে, ওদের টিকে থাকতে হলে ওটাই খেলতে হবে। টেস্টে তো অবশ্যই। খেলতে পারছে না, এবং বাড়িতে আমরা আমরা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে জাস্ট ডিসকাস করা শুরু করলাম। একদম, আমার তো মনে ওটাই হচ্ছে চালাই আমরা। পাকিস্তান সত্যি কালকে একটা কোপ মারবে হয়তো। যাই হোক, পাকিস্তানের টিম কি হবে, মানে সেই বাবর আজম আবার ক্যাপ্টেন থাকবে, আবার ছড়াবে। আমার তো বাবর আজমকে টিমে রাখারই মতো মত নেই। সে তো ধরো টিমে ওয়ার্ল্ড টিম কাপে ক্যাপ্টেন যখন সিলেক্ট হয়েছে মাঝপথে তো বাদ তো দেবে না, ওই হয়তো পুরো হ্যাঁ, ক্যাপ্টেন্সি করবে পুরো, বাট ওর ক্যাপ্টেন্সি বরাবরই খুব ভালো ক্যাপ্টেন্সি কোনোদিনই করেনি জঘন্য, আসলে, অ্যাকচুয়ালি মানে ভালো অনেকদিন দেওয়াতে ধরেই করে জঘন্য। যাচ্ছে, বাট প্রচুর ফ্লজ। দেখা যাক ওটাই বাট যদি ইন্ডিয়া সুযোগ বাট নিতে আমার পারে আমার মতে তাহলে জানি সেটা না একটা কেন ভালো। পাকিস্তান রিজওয়ানকে করছে না, মানে সেই বাবরকে যদি না করে তাহলে করবে আফ্রিদিকে, কিন্তু শাহিন আফ্রিদির মধ্যেও ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আমি একদমই পাই না। একমাত্র প্লেয়ার যেটা আমার মনে হয় পাকিস্তানের সব থেকে কনসিস্টেন্ট এবং পারফর্ম করছে, সে হচ্ছে রিজওয়ান। মানে রিজওয়ানের মধ্যে একমাত্র আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আছে, বাকি সবগুলো আমি আমি ওরকমই। বুঝতে পারি না ওই প্লেয়ারটা কি করে রান পায় দিনের পর দিন। খালি খেলে তো দুই দিকে, কোনোদিন ভিতে খেলতে আমি দেখিনি, তারপরেও রিজওয়ান কি করে মানে রান পেয়ে যায়, প্রায় প্রায় 50-এর কাছাকাছি অ্যাভারেজ, খালি ওই লেগে মানে টেনে ওই টেনে লাপ্পা মারে। হচ্ছে না, বুঝতে মানে পারি না কি করে রান পায়। ট্যালেন্টের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হার্ডওয়ার্ক আর তোমার মেন্টাল অ্যাসপেক্ট ক্রিকেটে অ্যাটলিস্ট। মানে ওই ট্যালেন্ট ওই প্রত্যেকটা বল রোহিত ধরে নিয়ে শর্মা কিন্তু করাটা একদম সহ্য হয় না। রোহিত শর্মা একদম ইনবর্ন ট্যালেন্ট ছিল, কিন্তু প্রথম 6 বছর একদম মানে লিটারেলি ছড়িয়েছে। সেখানে বিরাট কোহলি রোহিত শর্মার সামনে কিছুই ছিল না, কিন্তু কোন জায়গায় নিজেকে তুলে নিয়ে গেছে। তো আমার মনে হয় টেম্পারমেন্ট ইজ দ্য মেন থিং, আর টেম্পারমেন্টে রিজওয়ান অনেক এগিয়ে বাবরের থেকে।
বাবর যতই টেকনিক্যালি দুর্দান্ত হোক, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য অল টাইম বেস্টের মধ্যেও পড়ে, কিন্তু টেম্পারমেন্ট নেই। আমার আগে ওকে রিজওয়ানকে পুরো দেখলে আমার নাচাচ্ছিল জাভেদ ইউএস এর স্পিনার জাভেদ গুলো। মিয়াঁদাদের কথা মনে পড়ে, অনেকটা সেম টাইপ। ওই জন্য জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান, গাটসি প্লেয়ার এরা। যাই হোক, আর তবে আর কি আর চেঞ্জ এটা আমি হতে পারে? শুনেছি, এটা আমি শুনেছি যে যেহেতু পিচটা খারাপ, ওই নিউ ইয়র্কের পিচটা, আইসিসি নাকি বলেছে যে পিচটাকে ইমপ্রুভ করতে হবে, তাই জন্য নাকি অনেক কাজ হচ্ছে। যদি পিচ ইমপ্রুভ হয়ে যায় তাহলে হয়তো একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে, না হলে এই আবারও সেই লো স্কোরিং ম্যাচ। মাঝ রাস্তায় কাজ করতে গিয়ে আরো ছড়ানোর চান্স অনেক বেশি। হ্যাঁ, মনে হয় না, আমারও তাই মনে হয়। আসলে ইউএসএ যে পিচটা, ওটা সেই অস্ট্রেলিয়া থেকে আনা সয়েল দিয়ে ড্রপ ইন। তৈরি, এবং ওরম করে বসানো পিচ নাকি নর্মালি সেটেল হতে 1 বছর লাগে, যা শুনলাম। হুম তো তার জন্য এত আনইভেন বাউন্স, এবং মানে প্রেডিক্ট করা যাচ্ছে না। ইউএস এর ম্যাচটা তো দেখলাম আমি, ইন্ডিয়ার সঙ্গে যেটা হলো, না, ইন্ডিয়ার সঙ্গে যে ফার্স্ট ম্যাচটা যারা আয়ারল্যান্ডের খেললাম, ম্যাচটা, আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ডের হুম। সঙ্গে, মানে ড্রপ আনপ্রেডিক্টেবল বাউন্স হচ্ছে, মানে যেখানে ড্রপ সেখানে ইন যাচ্ছে। পিচ সেখানে এরকমই কালকে হবে। পাকিস্তানের এত এত পেসার, আমাদের ইন্ডিয়ার বুমরা, এরা সব বল করবে, কোন দিকে কি যাবে বলা খুব মুশকিল। সেই কথাটা ভেবেই আমরা ভাবছি, যেহেতু পাকিস্তানের বোলিং বরাবরই কোয়ালিটি বোলিং, এবং ধরো মোহাম্মদ আফ্রিদি, এই মোহাম্মদ আমির, আমির, শাহিন সাইন আফ্রিদি আফ্রিদি, সবাই মোহাম্মদ আছে আমির। এখানে। তো সেদিক মোহাম্মদ থেকে দেখতে গেলে বোলিং হিসাবে পাকিস্তান স্ট্রং টিম। ইন্ডিয়ার রেসপেক্টে ইন্ডিয়ারও কম কিছু যায় না, বাট হয়তো কালকেরটাও হয়তো মেবি লো স্কোরিংই দেখবো। আহ, এই কঠিন বোলিং এর সামনা করে যদি আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো কিছু করে দেয়, দেন সেটাই দেখার কিছু বিষয় হবে। বাট আমার আমি মতে অ্যাজ এ ফ্যানও চাইবো, যেহেতু ওয়ান অফ সেফটি দ্য ম্যাটার্স। হাই প্রোফাইল ম্যাচ, একটু হাড্ডাহাড্ডি হোক। অবশ্যই অবশ্যই। হুম একটা ব্যাপার হচ্ছে যে, আর একটা ব্যাপার হচ্ছে যে মোহাম্মদ আমির মানে ইউএস এর সঙ্গে খেলার সময় লেফট হ্যান্ড ব্যাটসম্যানের ক্ষেত্রে যেভাবে ছড়াচ্ছিল, ইন্ডিয়া কি ট্রিকটা মিস করে যাবে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ওপেন করিয়ে? হয়তো রোহিত শর্মার সঙ্গে ইয়াসাবি জয়সওয়াল বা ঋষভ পান্তকে একবার ট্রাই করা যেতে পারে, যেহেতু আমির থাকবে। কারণ আমিরের ওই যে অ্যাঙ্গেলটা, ওই আমির মনে অ্যাঙ্গেলটা হয় একটু না কাটিয়ে শুরুতে ওঠার জন্য খুব একটা। একটা বল করবে। আমির মনে হয় না শুরুতে খুব একটা বল করবে। হয়তো 1 ওভারে বেশি আমির শুরুতে বল করবে না, আমিরকে শেষের জন্যই রাখবে আমি। সাইন দেন আফ্রিদি আমাদের জাদেজা খেলে শুরুতে দেবে। হয়তো সাইন আফ্রিদি শুরুতে হয়তো 3 ওভার করবে, মোস্ট প্রবাবলি, যেরকম প্যাটার্ন সাইন আফ্রিদির। আর বড়জন নাসিম হয়তো 2 ওভার করবে আমার মনে, বাট দেখা যাক। হুম হয়তো একদম স্টার্টিং এ ইন্ডিয়া হয়তো তার উইনিং কম্বিনেশন চেঞ্জ করবে না, তো জয়সওয়াল আসবে বলে আমার তো মনে হচ্ছে না। টিম না, হয়তো আসবে না, আনচেঞ্জই থাকবে, যা লাগছে। টিম আমরা বাট আনচেঞ্জ। আমার একটাই প্রশ্ন, আক্সার এবং জাদেজা একই টিমে থাকা কি ডিজার্ভ করে, যেখানে কুলদীপ এবং চাহাল বসে আছে? এই একটা প্রশ্ন কখনোই না। আমার আগের আমার দিনও যেটা আমার হচ্ছিল যেটা আমার মনে কাছে। হচ্ছে, না না, আমার যেটা মনে হচ্ছে পলাশ, আমি এখানে তোমার উত্তরটা একটু বলতে চাই। মানে যেটা আমি দেখছি, যে আকসার আর জাদেজাকে নেওয়ার মেইন কারণ হচ্ছে ওদের ব্যাটিং। আমি হুম আর অন্য ব্যাটিং কোনো ভাবে ডেফিনেটলি, এটাকে ব্যাটিং জাস্টিফাই, অলরেডি 8 পর্যন্ত আছে, আর আমি মানে কত আর হ্যাঁ ব্যাটিং এবার আর কত চাইলে ব্যাটসম্যান চায়? চাইলে এত এত চাইলে লেজেন্ডারি আরে ব্যাটসম্যান টি আমাদের। 20 খেলা, 20 ওভারের খেলা, তোমার 5টা উইকেট পড়ে গেলে তোমাকে টেল এন্ডার নামাতেই হবে। তুমি যদি ভাবো 11 এটাই তো জন বোঝায় যে ব্যাটসম্যান নিজেদের বসে ব্যাটিং আছে এর আর উপর কি। ভরসা নেই, নিজেদের ব্যাটিং এর উপর ভরসা নেই। না, তাই কুলদীপও কিন্তু জন্যই অনেক তো, ব্যাটিং এ ইমপ্রুভ করেছে এখন। লাস্ট যথেষ্ট, কটা না ম্যাচ ঠিক, যদি দেখে আসো, অনেকটাই। কুলদীপ এটা কিন্তু মানছি, যথেষ্ট বাট ব্যাটিং এ বাট ইমপ্রুভ করেছে। বাট দ্যাটস নট বাট ইকুয়াল টু জাদেজা আক্তার আকসার। একদম আকসার সিমিলার বোলিং এ, দেখো, বোলিং ভ্যারাইটি যেটা লাগে সেটা আকসার বাদ মিসিং দাও, হয়। কুলদীপের ব্যাটিং ইজ ইকুয়াল টু জাদেজার ব্যাটিং ইন টি20। তো আকসার বাদ দাও। কুলদীপ কি যখনই পাকিস্তানের এগেনস্টে এসছে কিন্তু দারুণ বল করেছে, বাবর আজমকে তো দারুণ একদম বল বুলি করেছে, বানিয়ে রেখে দারুণ দেয়। বল, দারুণ বল করেছে, মানে দারুণ বল বাবার আজমকে সেই বোল্ড করাটা কেউ ভুলতে পারে, ওয়ান অফ দ্য হ্যাঁ বেস্ট বলার সেটাই। এখনো। একদম আবার একদম একদম। আমরা হয়তো কালকে কুলদীপকে দেখতেও পারি প্লেইং 11-এ, নাকি? আমি তো সেই আশা আমি তো হ্যাঁ, রাখছি, ওই চাইছি, একটা মানে চেঞ্জ আমরা আমিও চাইছি। দেখতে চাই। কেন একটা চাইনাম্যান, যে কিনা এক সময় আমি দেখে এসেছি, সবসময় একটা চাইনাম্যান পাকিস্তানকে ডিস্টার্ব, সব টিমকে ডিস্টার্ব করে, বাট পাকিস্তান একটু বেশি ডিস্টার্ব হয়। পাকিস্তানের মেইন ড্রব্যাক বলবো ওদের স্পিনার ভালো নয়। চায়নাম্যান লেগ স্পিনার, তোমার রিস্ট স্পিনার, লেগ স্পিনার, এই সকল বলারকে ছেড়ে ফিঙ্গার স্পিনারকে কখনোই খেলানো উচিত নয়। মানে কোনো একদম। মানেই হয় না, যত বড় ব্যাটসম্যানই হয়ে যাবে। হয়তো না, হয়তো 4-6 খেতে পারে কুলদীপ, কিন্তু ঠিক উইকেট গুলোও নিয়ে নেবে, যেটা আমার বিশ্বাস। আচ্ছা, কম্বিনেশনে আসি তাহলে। ইন্ডিয়া টিমে সবার কি মনে হচ্ছে, খালি কুলদীপ আসবে অক্সারের জায়গায় নাকি? আমি ওই হ্যাঁ, একটা মোস্টলি চেঞ্জই মানে এক্সপেক্ট করছি মোমেন্টে, ওপেনিং এর চেঞ্জ আনচেঞ্জ। এক্সপেক্ট করছি। ওকে, না পাকিস্তানের আমারও কম্বিনেশনে আসি। আমারও মানে টিম অর্ডার যদি চেঞ্জ করলেও করতে পারে, কিন্তু তাতেও মানে যশস্বীকে ঢোকাবে বলে তো মনে হচ্ছে না এই মুহূর্তে। আজকে টিম মনে হচ্ছে আহ, আনচেঞ্জই থাকবে। আজকে রোহিত শর্মার একটা স্টেটমেন্ট শুনলাম, মানে পড়লাম অ্যাকচুয়ালি, যে সেখানে উনি বলছেন যে ওপেনিং জুটি সেম থাকবে, তবে
বাকি রেস্ট অফ দ্য ব্যাটসম্যানদের কোনো পার্টিকুলার প্লেস নেই, কারণ আমরা একটা ফ্লেক্সিবিলিটি এনভায়রনমেন্ট বা ওই মানে অ্যাটমসফিয়ার বলো, ওটা ধারাবাহিক বলতে হয় বলে হয়তো। বলতে কিন্তু আর আমি মিডিয়া আগের দিন বলতে আর মিডিয়াতেই ভালো পান্থকে লাগে। লাস্ট ওরকম ব্যাটিং অর্ডার চেঞ্জ ওই গ্রেগ চেপেল রাহুল দ্রাবিড়ের টাইম হয়েছে, তারপরে হয়নি। ধোনিও সেই না বাঁধা আবার হবে ধরায়, না, আমি পান্থকে, ধোনিও তবে আমি ধোনিও সেই পান্থকে উপরে উঠিয়ে আনাটাকে সেটাই আমি বলবো, সেটা কিন্তু ইঙ্গিত ধোনিও হতে সেই পারে। বাঁধা ধরায় নামাতো, এবং একমাত্র যখন ক্রেডিট নিতে হলো তখন ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিজে এলো। তাছাড়া ধোনিও ওই ফিক্সড অর্ডারই নামাতো, আর তারপরে বিরাট কোহলিও ফিক্সড অর্ডারই নামাতো। ব্যাটিং অর্ডার চেঞ্জ আমাদের প্লেয়াররাও পছন্দ করে না, মানে একজনও এরকম প্লেয়ার নেই যে যে কোনো পজিশনে খেলতে পারবে। যুবরাজ সিং, সুরেশ রায়না টাইপের প্লেয়ার এখন টিমে নেই। রোহিত শর্মা ওপেনিং ছাড়া, ওপেনিং থেকে সরালেই রোহিত শর্মা মোটামুটি ফ্লপ। বাস এই ধরনের মানে প্রত্যেকটা প্লেয়ারই আমাদের স্লট স্পেসিফিক হয়ে গেছে। একমাত্র হয়তো বিরাট কোহলি একটু এদিক ওপর নিচে করতে পারে, আর পান্ত যদি করতে পারে তো করতে পারে, বাট হ্যাঁ, তো তাছাড়া গম্ভীর ইন্ডিয়া হলে চাহাল টিম ওপেন আমার করবে যা মনে হচ্ছে ব্যাটিং রোহিতের অর্ডার সঙ্গে। সেমই থাকবে, এবং ওই একটা চেঞ্জ দেখতে পারি। তো পাকিস্তান টিমে কি চেঞ্জেস দেখতে চাইছো, বা কি মনে সৈকতদা যদি হচ্ছে? পারো একটু পাকিস্তানের তো স্কোয়াডটা দেখো। আশানুরূপ মানে পারফর্ম তবে করেনি, ইউএস এর পাকিস্তান সঙ্গে হেরেছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি কয়েকটা চেঞ্জ হতেই পারে। বড় একটা ছোট টিমের সঙ্গে হারার পর নর্মালি দু তিনটে এই চেঞ্জ টিমটা না হয়। খেললেই ভালো হয়। তুমি একটু স্কোয়াডটা শেয়ার করো সৈকতদা, আমি স্কোয়াডটা তারপরে শেয়ার আমরা হয়তো করছি। চুজ করতে পারবো। হ্যাঁ তবে আমার মতে তোমাদের কি মনে পাকিস্তানের হয় এই মেইন টিমটা না খেললেই সিরাজের ভালো হয়। সিরাজের কি প্লেইং ইলেভেনে থাকা উচিত, এটা আমি একটু জানতে চাই, তোমাদের কি মতামত? আগের ম্যাচে খুব খারাপ বোলিং করেনি, তো থাকবে সেই থাকবে, রেসপেক্টে ইন্ডিয়ার হয়তো ভালোই খেলছে। আয়ারল্যান্ডের এগেইনস্টে বোলিং মানে নিয়ে তুই আর বলিস না পলাশ যে আগের ম্যাচে ভালো বোলিং। হ্যাঁ, আগের ম্যাচে তো bowling- আগের ম্যাচে কি আয়ারল্যান্ডের সাথে খারাপ খেলা করলো নাকি? ছিল, সেটা তো না না ঠিক আছে আয়ারল্যান্ডের ঠিক সাথে আছে। ম্যাচ ছিল না। পিচে যদি আয়ারল্যান্ড সুইং হোক যাই থাকে, হোক, তাহলে সিরাজ খুব একটা বাজে অপশন নয়। এখন 15 জনের হুম মধ্যে আর তো ফাস্ট বোলার নেই, খেলাতে তো হবে সেই সিরাজকেই। হুম 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 এটা হচ্ছে স্কোয়াড। এবারে একজন একজন বলো কিরকম হতে পারে। আমার যা মনে হয় যে উচিত বাবর আজম আর মানে ওদের যে ম্যানেজমেন্ট আছে ওপেনিং পেয়ারটাকে চেঞ্জ করুক, কারণ বাবর আজম ওপেন করতে এলেই ওখানে অপোনেন্ট টিম জিতে যাবে। সবার প্রথমেই তো সম্ভবত আজম খানকে বলেছে যে আজম খানের জায়গায় ইমাদ হয়তো ঢুকবে ওদের টিমে। আমি গেস করছি ওই যে সাইম আইয়ুব বলে প্লেয়ারটা আছে, খুব ইয়াং এবং বিস্ফোরক প্লেয়ারও, সম্ভবত ওই ওপেন করবে। ও আর রিজওয়ান ওপেন করবে, বাবর আজম ডাউন, দেখা যাক। আর ইমাদ আসিম বাবর আজমের জায়গায় ফাস্ট বোলিংও ওদের আর কোনো অপশন আছে নাকি? মানে এই চারটে বোলার তো আমরা সেই ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসছি ফ্লপ। মোহাম্মদ আমির হয়তো নতুন, কিন্তু সেই নাসিম শাহ, সেই শাহিন আফ্রিদিকে চেঞ্জ করবে না? আব্বাস আফ্রিদি খুব ভালো মানে পেস বোলিং করে, বাট মনে হয় চেঞ্জ করবে। ওদের কাছে এটাই তো ওদের নাম্বার ওয়ান পেস অ্যাটাক, তো ওরা চেঞ্জ করবে না। বাট আব্বাস আফ্রিদি আর একটা অপশন রয়েছে। সুইং না থাকলে শাহিন আমারও আফ্রিদি যেটা মনে প্রায় হয়, যেটা মোটা হয়ে বললো যাচ্ছে। না, ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়াটা এখন অতটা বলবো না, বাট পাকিস্তানের ওপেনিং যে দুটো প্লেয়ার তারা বড্ড টেন্টেটিভ এবং বড্ড স্লো। একদম একদম। স্টার্টিং এ এতটা টেন্টেটিভ খেলাটা কিন্তু উচিত না। আগের দিন ইউএস এর সঙ্গেও খেলছে, মোটামুটি 6 ওভারে 24 রান। বাবার আজম স্টার্ট বাবর করেছিল 24 বলে 10, সেখান হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। ফাইনালি বাবরের সাথে কে 42 খেলেছিল বলে আগের দিন? 42। ফকর জামান না রিজওয়ান তো রিজওয়ান রিজওয়ান? তো সেখানে তো কিন্তু ফকরকে 159 পাকিস্তান স্কোর করেছিল। তো কেউ এসে একটুখানি মেরেছিল বলে, বাট বাবার আজম অ্যাঙ্কার করছিল ঠিকই, বাট এত স্লো ইনিংস চলে না। ও দেখি পিএসএল এ খেলে বা যেখানেই খেলে সেখানে বড্ড স্লো খেলে দিচ্ছে বাবার আজম। এর টেকনিক নিয়ে আমি কথা বলবো না, ডেফিনেটলি ভালো ভালো সেদিক থেকে আমারও কোনো ডাউট নেই, একদম টেকনিক্যাল প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। টেস্ট এবং ওডিআই এর জন্য পারফেক্ট, বাট টি-20 জন্য কতটা ভালো সেটা নিয়ে এখনো পর্যন্ত ডাউট আছে। পাকিস্তান ফকর জামানকে ওপেনিং এ ট্রাই করছে না কেন? মানে ও তো একটা যথেষ্ট করতে পারে, সাকসেসফুল ওই অ্যাজ প্লেয়ারটা তো অ্যান একটা না, তার খেলে একটা ইন্ডিয়াকে না না অনেকবার তার একটা ইয়ে হ্যাঁ, মানে ইয়ে ওই করেছে, একটাই মাত্র ওপেনিং এ ম্যাচ যথেষ্ট উইনার আছে ওপেন ওদের। সাকসেসফুল, করেই করেছে। ওপেনিং এ না, যথেষ্ট ওপেনিং সাকসেসফুল। দেখতে পারে, সৈকতদা, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আমার কম্বিনেশনটাও হবে, আবার ফিরিয়ে আনুক ওপেনে। আমার যেটা মনে হয় যে ফকর জামানকে উপরে না আনার মেন কারণ হচ্ছে ওদের মিডল অর্ডারে ফকর জামান ছাড়া সেরকম স্টেবল প্লেয়ার নেই। ওরা সেই জন্য ফকরকে ওখানে কিন্তু নামাচ্ছে। আর ফকর জামান ওপেনিং এ নামলে মোটামুটি একা খেলা শেষ করে দিচ্ছিল, আগের ওয়ার্ল্ড অবশ্যই, কাপও আমরা কিন্তু দেখেছি। একদম কিন্তু সেখানে তোমার রিজওয়ান বা স্পেশালি বাবর আজম মিডল অর্ডারে এসে সেই দায়িত্বটা নিতে চাইছে না, এবং সেটা কিন্তু আমি পিএসএল এরও কিছু ম্যাচে দেখেছি যে বাবর তুমি বাবর ক্যাপ্টেন, তুমি বাবর দায়িত্ব নেবে তিনে না। নেমে অ্যাঙ্কার করুক, বাবর তিনে নেমে হ্যাঁ অ্যাঙ্কার সেটাই। করুক।
হয়তো সেটাই। হয়তো সেই ক্যাপ্টেন হয়তো যে সেই দায়িত্ব নিতে চাইছে না সেটা কনফিডেন্সটা তো নেই। আগের দিন সুপার ওভার থেকেই বোঝা গেল, মানে টপ 3 এর এক্স্যাক্টলি মধ্যে ওয়ার্ল্ডের এক্স্যাক্টলি বেস্ট টি-20 এক্স্যাক্টলি ব্যাটসম্যান নেই। ইন্ডিয়ার টপ এক্স্যাক্টলি 3 এর মধ্যে হয়তো হিটার হিসেবে বিরাট কোহলি আসবে না, কিন্তু তাও একটা ম্যাচ জেতাতে রোহিত হলে শর্মা আসবে। টপ 3 তে বিরাট কোহলি এসেই যাবে। রোহিত শর্মা তো আসবে। রোহিত শর্মা আসবে রোহিত ডেফিনেটলি। শর্মা তো অবশ্যই হিটার হিসেবে আসবেই, আমি ক্যাপ্টেন বাদ দিলাম, জাস্ট বাবরের সাথে কম্প্যারিজনের জন্য কোহলিকে নিয়ে এলো। এবার কোহলি কেন টপ 3 কোহলিকে এর কেন মধ্যে আনতে হবে? কেন কেন রোহিত কেন তুমি আনবে না? এক্ষেত্রে আচ্ছা তোমার কেন এত কোহলির কথা? এই স্কোয়াডটায় আমি রোহিত হাসান আলীকে দেখতে রোহিত পাচ্ছি। শর্মাকে টি-20-র কোন রকম টিমে কোনোদিনই আনা যায় না। ও না বাবা, এটা ওটা এটা তো কথা মানবো বলে না, এটা মানবো লাস্ট না। 4 বছরের রোহিত টিমের শর্মার রেকর্ড দেখো। না, এটা বললাম লাস্ট না, এশিয়া কাপ লাস্ট 4 কাপে কিন্তু বছরের ভালো রোহিত শর্মার খেলেছে। ইন্টারন্যাশনাল টি-20-র কি রেকর্ড আছে? না টি-20 ইন্টারন্যাশনাল টি-20 দেখে মানে লাভ নেই, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ফিরে আসি। টিমে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান রোহিত শর্মা টিমেই ভালোই খেলে। ঢোকাবান। ওয়ার্ল্ড কাপে টি-20 4 ওয়ার্ল্ড কাপ বছর দারুণ জিতে না থাকলো। টি-20 ওয়ার্ল্ড কাপ না, ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপ বাদ দিয়ে। ঠিক আছে, এবারে না, এবারে খেলা হাইয়েস্ট তো রান হচ্ছে স্কোরার হবে। টি20 ওয়ার্ল্ড কাপ। এবারে খেলে দেবে, সমস্যা নেই। প্রথম ওয়ার্ল্ড ম্যাচে কাপেও 50 ভালোই করেছে, খেললে তো আমার থেকে খুশি কেউ হবে না। এবারে খেলে দেবে। প্রতিবারই তোমায় খুশি করছে। আচ্ছা স্কোয়াডে আসি। এবারে কি মনে হয় চলো। পলাশ? স্কোয়াড বলো তোমার। পাকিস্তানের স্কোয়াডে 2-3টে চেঞ্জ আমি এক্সপেক্ট করব আগের দিন হারার পরে। একটা ওপেনিং স্লটে, যেটা আমরা ডিসকাস করছিলাম, হয়তো দুজনের মধ্যে একজনকে একটু মিডল অর্ডারে যাওয়া উচিত, ফাকার জামানকে ওপেন করা উচিত। আজম খানের চেঞ্জটা আমি ডেফিনেটলি দেখবো, যেখানে টিমে রিজওয়ানের মতন কিপার থাকতে আজম খান কিপিং করছে এবং না, easy কিপিং তো easy আগের catch দিন নিচ্ছে। রিজওয়ানই করেছে। পরপর দুটো আগের দিন ম্যাচে রিজওয়ান করেছে। পরপর দুটো গোল্ডেন ডাক করার পরে টিমে থাকার আমার তো তিনটে মনে হয় ম্যাচ। না যে মানে কোনো মানে হয় ওর মতন একটা প্লেয়ারের টিমে থাকা। ও অ্যাজ এ ব্যাটসম্যান অনলি হয়তো খেলছে, বাট পারফর্ম করতে পারছে না যখন, তখন বসা উচিত। টিমে আরো কেউ আছে। আর বাকি এই দুটো চেঞ্জ তো ডেফিনেটলি এক্সপেক্ট করবো, আরো যদি কিছু ব্যাটিং এ চেঞ্জ করতে পারে, কারণ বোলিং এ বিশেষ চেঞ্জ করবে বলে পাকিস্তান মনে হয় না। ওরা একটা সেট বিড নিয়েই আসে, তো সেখানে আমি ব্যাটিং এ কিছু চেঞ্জ এক্সপেক্ট করছি পাকিস্তান টিমে। দেখা যাক, চলো তাড়াতাড়ি একটা প্রেডিকশন হয়ে যাক। ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া। স্কোর ডেফিনেটলি আহ, ইন্ডিয়ায়। এবার টসের উপর ডিপেন্ড করবে অনেকটাই, যেহেতু ইউএসএ খেলা খুব হাই স্কোরিং, আমি কিন্তু এক্সপেক্ট করছি না। আমি এক্সপেক্ট করছি 170 170 160 আমি বলবো 170। 170 ম্যাক্সিমাম। এবার ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে তাহলে ডিফেন্ড করবে, যদি চেস করে তাহলে করে দেবে স্কোরটা। ইন্ডিয়া জিতবে এক্সপেক্ট করছি। অভিষেক কি মনে হচ্ছে? হ্যাঁ আমার মনে হচ্ছে দুটো ইন্ডিয়া ওই already। 150। হ্যাঁ, না আমার মনে হচ্ছে 150 থেকে এই 160 হবে। আর হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, বাট আমারও মনে হচ্ছে ইন্ডিয়াই জিতবে। চলো, আমার মনে এবার হচ্ছে যদি 110 আমরা সব 110-20 একটা ম্যাচ দেখবো আমরা, পাকিস্তান জিতবে। এই বাবা রে। এ বাবা, এইসব কি বলছো? এগুলো পাকিস্তানের ফ্যানরাও বলছে না কিন্তু। সেই জন্যই তো বাবারা পাকিস্তান- বাবা ওই বিশ্বাসটা করছে না। না পাকিস্তান না তো না না, এরকমই একটা তবে টিম, তবে পাকিস্তান তবে বরাবর পাকিস্তান এরকমই একটা কিন্তু টিম। পাকিস্তান কিন্তু একদম যখন ওদের ডু অ্যান্ড ডাই সিচুয়েশন থাকে, পাকিস্তান কিন্তু সেরকম খেলে। আর ইন্ডিয়াকে দেখলে এক্স্যাক্টলি, ওদের সব থেকে বাজে টিমও একদম মানে সব থেকে ভালো টিমের মতো খেলা শুরু করে। এটা আমার আমরা মনে হচ্ছে সবাই কালকে জানি। আগুন ঝরবে, তবে সাইন আফ্রিদি মার খাবে, আর- সাইন আফ্রিদি কিচ্ছু করতে পারবে না। আর আর আমি সব মার একটা খাবে। আর আমি একটা উড়ো খবর শুনছিলাম যে পান্তের যে ম্যাচ বলটা জেতার হাতে খবরও চলে লেগেছিল, এলো নাকি আগে থেকে? ম্যাচ জেতার খবর না, পান্তের যে বলটা ওর বাঁ হাতের কনুইতে লেগেছিল, হুম। সেটা শোনা যাচ্ছে নাকি একটু বেশি গুরুতর। এবার খুব একটা কনফার্ম সঞ্জু নিউজ স্যামসন। নয়। এবার দেখা যাক, পান্ত না হলে আমাদের স্যামসাং আছে, ও কিছু না কিছু হয়ে যাবে, আমাদের চাপ নেই, টিম ভালো আছে। স্যামসাং এর থেকে তো সিরাজকে দুবার খেলিয়ে দিলে ভালো। না, কিপটা তো করতে হবে। দাসবাবু, আমি তাকে স্যামসাং ফ্যান ক্লাবে দ্বিতীয় কিন্তু কে ডেকে কালকে আনবো। এটা ক্লিপ করে পাঠাচ্ছি। আচ্ছা, না না তারপর- স্যামসাং তারপর আসবে না, কিস্তি খেলে পান্তি বলো খেলবে। না কিন্তু। পান্ত প্র্যাকটিস করেছে আজকে সবাই প্র্যাকটিস করেছে। বিরাট কোহলি দুই ধরনের প্র্যাকটিস করেছে, একটু স্লো খেলেছে একবার, আর একবার হার্ড হিট করেছে। পান্তও খেলেছে, তবে রোহিত শর্মা আর একবার চোট খেয়েছে হাতে, সেম জায়গায়, মানে আগের ম্যাচে যেখানে খেয়েছিল সেখানে আবার খেয়েছে। তো তাও এই রে। এখন অব্দি ঠিক আছে, উনি খেলবেন, তো দেখা যাক কি হয়। তবে পান্ত ঠিক আছে, পান্ত আমার খেলবে। মতে কালকে বেশি জেতার জন্য লাফিয়ে লাভ নেই, মেনলি সব ব্যাটসম্যান গুলো ফিট থাকুক, কোন রকম ইনজুরি না খাক। পাকিস্তানের 150+ বোলিং এর সামনে বড়সড় ইনজুরির একটা বড়সড় চান্স থাকে। আমার মতে জিতুক হারুক, অ্যাটলিস্ট প্লেয়ার গুলো ফিট থাকুক, কারণ ফিউচার নেক্সট রাউন্ডে আমাদের সব প্লেয়ার গুলোকে লাগবে। তাহলে ওটাই যদি হয়, আচ্ছা, তাহলে সঞ্জু স্যামসনকে আ- খেলিয়ে দাও কাল। অবশ্যই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে
আমাদের যে স্কোয়াড, সেই স্কোয়াডে কি সূর্য কুমারের জায়গায় অন্য কাউকে খেলানো যায়? নাম্বার ওয়ান হ্যাঁ, টি-টোয়েন্টি ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের টপ টি-20 ব্যাটসম্যান টপ দাসবাবু, টি-টোয়েন্টি কি ব্যাটসম্যান, বলছো কি তুমি? বলছো দাসবাবু? হ্যাঁ? দাসবাবু তুমি দাস- ভুল বকছো, ভালো- তুমি বাংলাদেশের ফ্যান ভালো- দাসবাবুর ভালো- ঘুম ভালো পেয়েছে, টিমের রাত্রিবেলা against-এ- 1টা বাজে, ভালো দাসবাবুর ঘুম টিমের পেয়েছে। এগেনস্টে সে তোমরা যে যাই কথা বলো না কেন, ভালো ভালো টিমের এগেনস্টে খারাপ সূর্য সব কুমারের টিমের কোনো এগেইনস্টে পারফরমেন্স পারফর্ম নেই, করেছে, ভালো কোনো খারাপ সব দাসবাবু টিমের কোম্পানি এগেইনস্টে থেকে- performance। কোনো দাসবাবু পারফরমেন্স কোম্পানি নেই, থেকে কোনো দাসবাবু পারফরমেন্স নেই কোম্পানি থেকে সৈকতদা। সিইও কে বার করে তুমি দেবে। আমার আমি তোমাকে স্ট্যাট দেখিয়ে দিতে পারি, ভালো টিমের এগেনস্টে কোনো পারফরমেন্স নেই দাসবাবু আমাদের সূর্য স্ট্যাটস কুমারের। গুরু, দাসবাবু তুমি দেখাও। পাকিস্তানকে ভালো টিম ধরছি না, তার জন্য ও খেলবে। পরের দিন আমরা দাসবাবু স্ট্যাট নিয়ে আলোচনা করব, দাসবাবু সব স্ট্যাটস নিয়ে রেডি থাকবে, আমরা দেখবো স্কাই ডিজার্ভ করে কিনা টিমের মধ্যে। হ্যাঁ, আজ তাহলে আগামীকাল আমরা আবার এখানে আমরা শেষ ফিরে করি। আসবো। আইপিএল হলে অবশ্যই ডিজার্ভ করতো, কিন্তু ইন্ডিয়ান টিমে এখন আর করে না। না, যাই হোক, পরে আমরা দেখবো, কালকের ম্যাচটা দেখে নি। কালকে তবে আমরা আবার কালকে স্কাই ফিরবো, খেলবে। দেখা যাক। কালকের ম্যাচ নিয়ে একটা অ্যানালিসিস তো করতেই হবে। আমরা 7 ম্যাচ দেখবো একদম। নাকি কালকে? সেটা হলে দারুণ হয়, দেখতেই পারি। চলো একটা শেয়ার করে দেখা যেতে পারে। যাই বাট হোক, ওই না আমরা- বড় স্ক্রিনে দেখতে পাওয়া যায় না, ওটাই খারাপ লাগে একসঙ্গে দেখলে। চলো জানো, আমরা ল্যাপটপে আবার কালকে আসবো। অবশ্যই কালকে একটা ভিডিও নিয়ে আসতেই হবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা অ্যানালিসিস আমাদের করতেই হবে, ছোট করে আমরা কালকে একটা ভিডিও করব। যদি আমাদের বাই সাথে চান্স হেরে থাকুন, যায় আমি দেখতে আসছি না, থাকুন। যদি বাই চান্স হেরে হারলেও- যায় আমি আসছি না, আমি বাই চান্স না, আমিও- প্রেডিক্টই করছি হারবে। আমিও চলো হারলে টিম আমি আসছি। ইন্ডিয়া দেখা যাক। টিম ইন্ডিয়া, ইয়েস, চাক দে ইন্ডিয়া। টিম ইন্ডিয়া। ইন্ডিয়া।